তাই আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে যে পরিসরের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবাংলায় চলছে, এই সরকার প্রচণ্ড সফলতার সঙ্গে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে প্রচণ্ড দক্ষতার সঙ্গে একজন সঠিক রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করে তিনি একটার পর একটা জনমুখী প্রকল্পকে বাস্তবায়ন করবার জন্যে তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এরই পাঠ হিসেবে আমি ব্যক্তিগতভাবে একজন ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমাদের ভারতীয় জনতা পার্টির যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে এবং আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যে বন্দে মাতরম সঙ্গীত, এই সঙ্গীতকে আজকে প্রত্যেকটি অনুষ্ঠানে, সরকারি যে কোনো অনুষ্ঠানে এই বন্দে মাতরম সঙ্গীতটি গাইতে হবে, এটা বাধ্যতামূলক আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে। তার জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে, এতদিন তো আমরা বলতে পারিনি, আর আমাদের কথা শুনবে কেন? এই রাজ্যে যে শাসক দল বিগত 15 বছর ধরে ছিল, তার আগে 34 বছরের যে সরকার ছিল, সেই সরকার একটা দেশদ্রোহীদের সরকার। তারা বন্দে মাতরমকে সহ্য করতে পারেনি, পারে না। তার পিছনে অনেক ইতিহাস আছে। তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আমি উদ্যোগ নিয়ে আমার গ্রাম, আমি পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক কাটোয়া জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের আমি নিজে একজন সহ সভাপতির দায়িত্ব পালন করছি। অতীতে আমি অখণ্ড বর্ধমান জেলার আমি সহ সভাপতির দায়িত্ব পালন করেছি 2 টার্মসে। রাজ্য কিষাণ মোর্চার দায়িত্ব আমি 3 বছর ছিলাম। তৎকালীন সময়ে আমাদের সাক্ষী গোপাল ঘোষ, উনিও 23শে জুন এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। তো ওনার দৌলতে আমি রাজ্য কিষাণ মোর্চার একজন দায়িত্বপ্রাপ্ত একজন কার্যকর্তা হিসেবে আমি কাজ করেছি। তাই আমি আমার গ্রামের প্রত্যেকটি স্কুলে, হাই স্কুল, পুটসুরি গার্লস স্কুল, পুটসুরি কালীতলায় যে প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয়, এমনকি অঙ্গনওয়াড়ির যে স্কুল, দাসপাড়ায় দাসবাগদিপাড়ার যে স্কুল, আরও যে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেই সমস্ত স্কুলে বন্দে মাতরম সঙ্গীত যাতে এই কচি কাঁচা শিশু ছাত্র ছাত্রী আছে, তারা যাতে সঠিকভাবে এই বন্দে মাতরম রাষ্ট্রগীত যাতে গাইতে পারে, তার জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে এই সমস্ত স্কুলে গিয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি, স্কুলে, হাই স্কুলের হেডমাস্টার মহাশয় থেকে গার্লস স্কুলের হেড দিদিমণি, ওনাদের সবাইকে আমি উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি এবং আমাদের সরকারের যে নির্দেশ তাকে অক্ষরে অক্ষরে পালন করানোর জন্য তাদের কাছে অনুরোধ করেছি এবং যথাযথ মর্যাদায় পুটসুরি হাই স্কুলের গার্লস স্কুলের
আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী যথেষ্ট সম্মান দিয়ে আমার সঙ্গে আলাপ আলোচনা করে এবং আমি তাদের পারমিশন নিয়ে আমি ভিডিও পর্যন্ত করেছি। আমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আমার এই ভিডিও বহু স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী পর্যন্ত তারা অনুপ্রাণিত হয়েছে। তাদের যে কমেন্ট, সেই কমেন্ট আমাকে আরো উদ্বুদ্ধ করেছে। তাই আমি জীবনের ব্রত নিয়েছি দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ও দেশের প্রতি আনুগত্য, নিজের দলের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে আমি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তাই বন্দে মাতরম সঙ্গীত যেমন গাইতে হবে, এটা আজকে এই প্রক্রিয়া চলছে। এর সঙ্গে সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি এবং বাংলার বাঘ ওনার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের এই যে প্রতিকৃতি দেখছেন, এই রকম সাইজেরই প্রতিকৃতি প্রত্যেকটি স্কুলের শিক্ষক মণ্ডলীর কাছে আমি অনুরোধ করেছি এবং যথাযথ মর্যাদায় আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এই সমস্ত দীর্ঘ প্রাচীন আমাদের পুরসুরি হাই স্কুলের ইতিহাস 125 বছরের দীর্ঘ প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে ছবি, আমার তত্ত্বাবধানে, আমার নির্দেশ অনুসারে আমি তাদেরকে বাধ্য করেছি, কোনো কথা শুনতে চাই না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি আমি আগামী কাল পরশু ফের আসব এবং বন্দে মাতরম সঙ্গীত ঠিকমতো গাইছে কিনা আমি সেটা পর্যবেক্ষণ করতে আসব এবং এই সব কটা স্কুলে আমি নিজের উদ্যোগে, নিজের ব্যক্তিগত ফান্ড থেকে আমি পুরস্কার ঘোষণা করে এসেছি। যে ছাত্রছাত্রী বন্দে মাতরম সঙ্গীতটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত গাইতে পারবে, তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আমি নিজে উদ্যোগ নিয়ে এই সব কটা স্কুলের শিক্ষক মণ্ডলীর কাছে আমি আবেদন রেখেছি। ওনারা চেষ্টা করছেন। আমি নিজের চোখে গার্লস স্কুলে দেখলাম, আমিও সেদিনে বক্তব্য রেখেছি গার্লস স্কুলে, এবং 3-4 জন ছাত্রী দেখলাম নিজেরা গাইবার চেষ্টা করছে। এইভাবে তাদেরকে অনুপ্রাণিত করে তারা যাতে এই বন্দে মাতরম সঙ্গীত সঠিকভাবে গাইতে পারে তার ব্যবস্থা আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করতে এসে আমি আবার আমাদের যে কার্যকর্তা আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সমস্ত স্কুলে এইটা যাতে ত্বরান্বিত হয় তার জন্য তাদেরকে আমি ইতিমধ্যেই অনেকবার তাদের কাছে বার্তা দিয়েছি যে আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, নিজে গিয়ে সেই স্কুলে, নিজের পাড়ায় স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে তাদের মিড ডে মিল ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, ছাত্রছাত্রীদের পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা, স্কুলের পরিবেশ সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা, স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে স্কুলের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো একটা পরিবেশ নির্মাণ করার জন্য আমি অনুরোধ করেছি। আগামী দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা পালন করেছি প্রত্যেকটা স্কুলে, আমাদের গ্রামের কালীতলায়, কালী মন্দির প্রাঙ্গণে, গোপীনাথ মন্দিরে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালনও আমরা করেছি। তো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তার কথা বেশি বেশি করে বলতে হবে, এর মধ্যেই এটা রিলেটেড। তাই উনি আমাদের যে মন্ত্র দিয়ে গেছেন সেই মন্ত্রকে পাথেয় করে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমরা কাজ করছি। তো ওনার যে বলিদান দিবস, সেই বলিদান দিবসের রহস্য
1953 সালে উনি যে কাশ্মীর যাত্রা করেছিলেন, সেই কাশ্মীর যাত্রা করার পরে তৎকালীন কাশ্মীরের প্রধানমন্ত্রী বলা হতো শেখ আবদুল্লাহ, জওহরলাল নেহেরু, আর তৎকালীন সময়ে বামপন্থীদের অনেকগুলি নেতা, তাদের চক্রান্তে পড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জেলে নিক্ষেপ করা হয়েছিল। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দৌলতে উনি পার্লামেন্টে জিহাদ ঘোষণা করে উনি সোচ্চার হয়েছিলেন যে আমার ভারতবর্ষের হিন্দুদের ওপরে যেভাবে নিপীড়ন হয়েছে, পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দুদের ওপরে অত্যাচার করেছে, বাংলাদেশের ওপরে যে লক্ষ লক্ষ হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছে, তার জন্য তিনি প্রচণ্ড উৎপীড়নের মধ্যে দিয়ে তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় থেকে পদত্যাগ করে, সেই যে বিবর্ণ দৃশ্য, সেই দৃশ্য আপনারা দেখেননি, আমার কাছে আছে। ট্রেনের মধ্যে, ট্রেনের ছাদে বাম্পারে ঝুলতে ঝুলতে হিন্দুরা পালিয়ে আসছে পাকিস্তান থেকে। লক্ষ লক্ষ হিন্দু নারীদের উপরে ধর্ষণ করা হয়েছে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে দেশের যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার মধ্যে দিয়ে ওই যে লোক বিনিময়, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার যে দাবি ছিল যে আমাদের জন্য আলাদা হোমল্যান্ড চাই, তো আলাদা হোমল্যান্ড যখন নিলেন, লোক বিনিময়ে সেই মতো হলো না কেন? পশ্চিমবাংলা থেকে, ভারতবর্ষ থেকে মুসলমানরা কেন পাকিস্তানে চলে গেল না? কেন সেই সমস্ত মুসলিম সমাজের মানুষ ভারতবর্ষেই থেকে গেল, পশ্চিমবাংলায় থেকে গেল? এদের তো থাকবার কথা ছিল না। এদের তো আলাদা তাদের নিজস্ব হোমল্যান্ড নিয়েছে, পাকিস্তানের সৃষ্টি হয়েছে, তারপরেও এই মুসলমানরা ভারতবর্ষে থেকে গেছে। আর পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু নরনারীকে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে ধর্ষণ করেছে। এত নগ্নতা, এত মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন কল্পনা করতে পারবেন না। আমি যেই কথাগুলি বলছি আমার কাছে তার প্রমাণ আছে। সেই দৃশ্য দেখলে আঁতকে উঠবেন। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি কাশ্মীর যাত্রা করলেন এবং সোচ্চার হলেন। ওনাকে ঢুকতে দেওয়া হবে না এরকম নিষেধাজ্ঞা জারি করা হলো, ওনাকে বারণ করা হয়েছিল, কিন্তু উনি কারো কথা শোনেননি। উনি বললেন, কি বললেন? ওনার সেই অমোঘ বাণী, যা আমাদের বলতে শিখিয়েছেন, যা উনি অমোঘ বাণী দিয়ে গেছেন সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য, এক আইন, এক নিশান, এক বিধান, এক প্রধান, কর মুক্ত বাসস্থান, ঋণ মুক্ত কৃষাণ, তাকে পাথেয় করে তার সার্থক রূপ দেবার জন্য তিনি কাশ্মীর যাত্রা করলেন। এবং উনি বললেন, এক দেশে দুটো নিশান থাকবে না, দুটো প্রধান থাকবে না। যে আইনি বলবৎ করা হোক না কেন, উনি মানতে চাননি। পাসপোর্ট প্রথা লঙ্ঘন করে উনি জোর করে কাশ্মীরে প্রবেশ করেছিলেন। কারণ যে জঘন্য ধারা কাশ্মীরের মানুষের জন্য প্রয়োগ করা হয়েছে, আইন করা হয়েছিল, সেই 370 নামক ধারা, এই ধারা প্রয়োগের মাধ্যমে কাশ্মীরের মুসলমানদেরকে বিশেষ সুবিধা দেওয়া, এবং ভারতবর্ষের কোন রাষ্ট্র নেতাও যদি ইচ্ছে করে কাশ্মীরে প্রবেশ করতে পারবে না, কাশ্মীরের জায়গা কিনতে পারবে না। আর পাশাপাশি কাশ্মীরের মুসলমানদের জন্য যে ব্যবস্থা তৎকালীন সময়ে করা হয়েছিল, ওই 370 ধারা লাগু করার মাধ্যমে, ওটা তো টেম্পোরারি আইন ছিল, তাকে
তৎকালীন সময় থেকে এই আমাদের মোদিজি সরকারে আসার পরে 2019 সালে 2/3 মেজরিটি নিয়ে উনি যখন দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন এবং আমাদের রাজনৈতিক যে এজেন্ডা, যে আমরা ইশতেহার প্রকাশ করেছি, সেই ইশতেহারে প্রকাশিত এজেন্ডা হলো কাশ্মীরে 370 ধারা বাতিল করতে হবে। আমি তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী, অর্থাৎ মেকি ধর্ম নিরপেক্ষবাদী যে সমস্ত রাজনৈতিক দলের নেতা আছেন তাদের কাছে আমি বারে বারে প্রশ্ন করেছি যে আপনারা বলুন, যে ধর্ম নিরপেক্ষ শব্দ ব্যবহার করে আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, সেই ধর্ম নিরপেক্ষ শব্দটা সংবিধানে ছিল না। অর্থাৎ সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি কিন্তু সংবিধানে এই ধর্ম নিরপেক্ষ কথাটি লেখেননি। সংবিধানে 1976 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তারও 2/3 মেজরিটি থাকার জন্য তিনি সংবিধানে 42তম সংবিধান সংশোধন করে এই ধর্ম নিরপেক্ষ শব্দটাকে গুঁজে দিয়েছিলেন। এই ধর্ম নিরপেক্ষ শব্দটাকে সংবিধানে জোর করে ঢুকিয়ে দিয়ে দ্বিচারিতার মাধ্যমে ভারতবর্ষের বিশাল হিন্দু জনগোষ্ঠীকে উপেক্ষা করে মুসলিম সমাজের ভোট ব্যাংকের জন্য দীর্ঘদিন ধরে তোষামোদের রাজনীতি করে এসেছে। আমি প্রশ্ন রেখেছিলাম তথাকথিত অবিজেপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে, আমার এই দীর্ঘ 39 বছর রাজনীতির মঞ্চে ইতিমধ্যেই কয়েক হাজার জায়গায় আমি বক্তব্য রেখেছি। আমার মূল এজেন্ডা ছিল কাশ্মীরে 370 ধারা বাতিলের কথা। প্রতিটি মঞ্চে দীর্ঘদিন ধরে আমি দাবি করে এসেছি এবং প্রশ্ন তুলে দিয়ে এসেছি। তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আছে, শুধুমাত্র মুসলিম ভোট কুক্ষিগত করবার জন্য এই ধর্ম নিরপেক্ষ শব্দটাকে ব্যবহার করে হিন্দুদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, রোহিঙ্গা এবং পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে বিভিন্ন যে অনুপ্রবেশ, তারা পর্যন্ত এই ধর্ম নিরপেক্ষ শব্দ ব্যবহারের মাধ্যমে সরকারের উদাসীনতার জন্য আপনার রুটি রোজগারে বাধা দিচ্ছে, আপনার খাদ্যের ওপরে বসান দিচ্ছে, আপনার জীবন জীবিকা সচ্ছলভাবে যাতে না হতে পারে তার জন্য তাদের অংশীদারিত্ব এবং কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত যে সমস্ত যোজনা, সেই যোজনার সুফল তারাও লুটে নিয়ে যাচ্ছে। কবে ভাববেন? কবে চিন্তা করবেন? নপুংসক কিছু হিন্দু আছে, নপুংসক এই জন্য বলছি, অবিজেপি রাজনৈতিক দলের, বিশেষ করে বিগত 15 বছরের শাসক দলের নেতা নেত্রীদের বলছি, আপনারা নপুংসক এবং দেশদ্রোহী। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে আরম্ভ করে কংগ্রেস, ইতিমধ্যেই সারা ভারতবর্ষে 1300টার উপরে রাজনৈতিক দল আছে। এই সমস্ত রাজনৈতিক দল এই ধর্ম নিরপেক্ষ শব্দকে ব্যবহার করে মুসলিম ভোটকে কুক্ষিত করবার জন্য আর হিন্দুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে এই বিশেষ সুবিধা বিগত দিন ধরে পেয়ে আসছে। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জেহাদ ঘোষণা করেছিলেন যে কাশ্মীরে একই দেশে দুটো প্রধান থাকবে না, দুটো নিশান মানে পতাকা থাকবে না, এক আইন, এক নিশান, এক বিধান, এক প্রধান,
তার জন্য স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ হলেন আমাদের নয়নের মণি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই, তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী আমাকে প্রশ্ন করেছিল 23শে জুন, আমি যখন বক্তব্য রেখে নেমে আসি, ওই পিছনেই যেখানে চা খেতে গেছি সেই চায়ের দোকানদার আমাকে প্রশ্ন করছেন যে দেবুদা, আপনি সব কথাই বললেন আর আসল কথাটাই বললেন না। আমি প্রশ্ন করলাম, কি ভাই? বললেন, আপনার কাছেই অতীতে বক্তব্যে আমি শুনেছি যে কাশ্মীরের 3,25,000 যে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতকে নিজের দেশে পরবাসী হয়ে বিভিন্ন রাজ্যের ফুটপাতে, রেল স্টেশনের ধারে তাদের জীবন জীবিকার জন্য তাদেরকে পলায়ন করতে বাধ্য করা হয়েছিল। কোন ধর্মনিরপেক্ষবাদী, কোন রাজনৈতিক দল একটা দিনের জন্য প্রশ্ন তোলেনি যে কাশ্মীরে কেন 3 লক্ষ হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত তাদেরকে বিতাড়িত করা হলো। এই প্রশ্ন কোন ধর্মনিরপেক্ষবাদী দেশদ্রোহী শয়তানরা কোনো দিন বলেনি। সেখানেই আমাদের প্রশ্ন। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে জেলের মধ্যে রাখা হয়েছিল, সেই জেল এতটাই ছোট, সাধারণভাবে বিচরণ করবার মতো জায়গা ছিল না, নোংরা আবর্জনায় ভর্তি। উনি দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছেন, ঠিকমতো তার মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। এমন একজন ডাক্তারের তত্ত্বাবধানে ওনাকে রাখা হয়েছিল। উনি বারে বারে ওনার মা অর্থাৎ যোগমায়া দেবী, উনি জওহরলাল নেহরুকে বারে বারে চিঠি করেছেন, আমার সন্তানকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না, সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না। বারে বারে চিঠি দেওয়া সত্ত্বেও, আর এই কদিন আগে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করার মাধ্যমে তাকে মহাপুরুষের তকমা দিয়ে বিগত দিনে নিঃসন্দেহে তিনি একজন ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার গর্ব, কিন্তু সেই বিধানচন্দ্র রায়েরও কুকীর্তির কথা এরা কিন্তু বলে না। ডক্টর বিধানচন্দ্র রায় পর্যন্ত যোগমায়া দেবীর যে চিঠি, তার জন্য তিনি বারে বারে জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় এবং ব্যক্তিগতভাবে ওনাকে জানানো হয়েছিল, তার কোনো সদুত্তর এবং ডক্টর বিধানচন্দ্র রায় পর্যন্ত এই চিঠি তার উত্তর যাতে না পায় কোনো সহযোগিতা করেনি। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওই জেলের মধ্যে নিক্ষেপ করে তাকে ঠিকমতো তৃষ্ণার্ত অবস্থায় তাকে জল পর্যন্ত ঠিকমতো দেওয়া হয়নি। উনি স্ট্রেপ্টোমাইসিন, ডাক্তার বারণ করেছেন যে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন ওনাকে দেবেন না, স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দিলে ওনার শারীরিক স্বাস্থ্য আরো অবনতি ঘটবে। তারপরেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দিয়ে তাকে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করার ব্যবস্থা করার জন্য বারে বারে চিঠি গেছে, চিঠির তো উত্তর আসেনি। আর জওহরলাল নেহরু জীবদ্দশায় যোগমায়া দেবীর এই দাবিকে প্রাধান্য দেয়নি, শ্বেতপত্র প্রকাশ করেননি। আর আজকে আমরা সোচ্চার হয়েছি এই মহাপুরুষের যে অবদান, আজকে যে জায়গায় আমরা বসবাস করছি পশ্চিমবাংলা, এটা হচ্ছে ওনার দান। স্বাধীন ভারতে একজন জাতীয়তাবাদী, দেশপ্রেমী, হিন্দুদের হৃদয় সম্রাট, একজন সফল শিক্ষিত ব্যারিস্টার থেকে আরম্ভ করে শিক্ষাবিদ, অকালে তার জীবন বলিদান দিতে হলো। ওনার সহযোদ্ধা আর একজন মহাপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়,
আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, সব একই যোদ্ধা। ডক্টর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও একটা সর্বভারতীয় কনফারেন্স থেকে আসবার পথে মুজফ্ফরপুর স্টেশনে ঢোকবার আগে তাকে ট্রেনের মধ্যে কচু কাটা করে তার মাংসপিণ্ডগুলো ওই রেল লাইনের ধারে ছড়িয়ে দেয়া হয়েছিল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তার ইতিহাসও পড়ানো হয় না। তার যে জীবন দর্শন, ওনার সঙ্গে যে রাজনীতি তিনি করেছেন, আর ভারতবর্ষকে যেমন ভাবে তিনি গড়তে চেয়েছিলেন, জওহরলাল নেহেরু বুঝতে পেরেছিলেন। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এরা যদি বেঁচে থাকে, আমাদের রাজনৈতিক যে নোংরামি, ভ্রষ্টাচার আমরা চালাতে পারবো না। তাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কেও মেরে ফেলা হলো কৌশল করে। পণ্ডিত, উনি এমন একজন শিক্ষাবিদ, ইনি যেমন ছাত্র জীবনে পশ্চিমবাংলার প্রথম সারির প্রথম হয়েছেন শিক্ষার দিক দিয়ে, ঠিক তেমনি ভাবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ও শৈশব থেকেই তার প্রচন্ড দারিদ্রতার মধ্যে দিয়ে তাকে জীবন চালাতে হয়েছে। বাবা মা অল্প বয়সে মারা গেছে, মাতুলালয়ে থেকে পড়াশুনো করেছে। তারও এত মেধা শক্তি, প্রত্যেকটা সাবজেক্টে স্কলারশিপ নিয়ে পাশ করার মতো একজন মেধা ছাত্র। তিনিও কিন্তু ওই ব্রিটিশ বেনিয়ার চাটুকারের দল, যে সমস্ত তৎকালীন দিনে ব্রিটিশের পাঁচটা বাঙালি হিন্দু শিক্ষকতা করত, তাদের মধ্যে থেকেও একজন প্রশ্ন করেছিলেন যে পণ্ডিত কেন বলছেন। উনি শৈশব থেকেই স্কুলে যেতেন ধুতি পাঞ্জাবি পরে, আর সেটা ব্রিটিশ গভর্নমেন্টের যারা শিক্ষকতা করতেন তাদের গাত্রদাহ। কেন তিনি ধুতি পাঞ্জাবি পরে স্কুলে এসেছেন, আর কেন সে শিক্ষায় এতটা পারদর্শী হওয়ার পরেও তাকে ইগনোর করে তার কাছে তাকে শাস্তি, মানে ইংরেজি, অর্থাৎ ইংরেজি কালচার তাকেও করতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। উনি বলেছিলেন, আমি বিদ্যালয় পরিত্যাগ করব, কিন্তু আমার শাশ্বত সনাতন ধর্মের, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, তাকে আমি উপেক্ষা করে আপনার কোনো কথার আমি কর্ণপাতই করব না। আমি পড়াশুনো ছেড়ে দেব, অন্যত্র চলে যাব, অন্য স্কুলে গিয়ে পড়াশুনো করব। এই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজকে যে মিড ডে মিল, আজকে যে এই যে চাল, খাদ্যশস্য, আজকে যে প্রতিটি মানুষ বিনামূল্যে পাচ্ছেন, এটার অবদান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তারই রূপ রচনা, তারই গোটা ভারতবর্ষের রাজনীতিতে মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এর উপরে প্রচন্ড গুরুত্ব দিয়ে তিনি বই লিখেছেন। তার সেই বাণীকেও আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে উল্লেখ করতে বাধ্য হলাম। একদিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার যে মন্ত্র, তার যে বাণী, সেই বাণীকে পাথেয় করে আমরা আজকে রাজনীতি করছি। আজকে ভারতীয় জনতা পার্টি
ভারতীয় জনতা পার্টি, আগে জনসংঘের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আরো বহু ইতিহাস আছে। ওনার দীর্ঘ 30 বছর রাজনৈতিক ইতিহাসের এত কাহিনী আছে, এত লড়াই সংগ্রাম আন্দোলন। আর একটা কথা না বললেই নয়, তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আমার কণ্ঠস্বর শুনবেন, তাদের জ্ঞাতার্থে আমি এই বার্তাটাও দিতে চাই যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এই যে বাণী আওরান বিভিন্ন মঞ্চে গান গেয়ে আপনারা রাজনীতি করেন, আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই যে কাজী নজরুল ইসলাম একদিকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি আর এক বিশ্বকবি কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম তারও শেষ বয়সে এমন শারীরিক অবস্থা হয়েছিল আর এতটাই অর্থনৈতিক দৈন্যদশা এবং দারিদ্রতার মধ্যে দিয়ে তার দিন কাটাতে হয়েছে। মুসলিম সমাজের তৎকালীন দিনে অনেক নেতার কাছে গেছেন, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। আমাদের নয়নের মণি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাজী নজরুল ইসলামকে চিকিৎসা করানোর জন্য উনি ভবানীপুরে গিয়ে, ওনার কাছে টাকা ছিল না তৎকালীন দিনে, 500 টাকা মানে আজকের দিনে 5 লক্ষ টাকার ব্যাপার। সেই 500 টাকার জন্য হন্যে হয়ে এর কাছে তার কাছে, ওদেরই মুসলিম সমাজের অনেক তৎকালীন দিনে সরকারে থাকা যে সমস্ত মুসলিম নেতারা ছিলেন তাদের কাছে পর্যন্ত দরবার করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কেউ সাহায্যের হাত বাড়াননি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবানীপুরের যে অলংকারের দোকান অর্থাৎ সোনার দোকানদার, রাত্রি 12টা-1টার সময় ঘুম থেকে তুলে তাদের কাছ থেকে 500 টাকা আদায় করে নিয়ে, চেয়ে ধার নিয়ে, উনি কাজী নজরুল ইসলামের সেবা শুশ্রূষা করেছিলেন। এমনকি হুগলি জেলায় ওনার যে পৈতৃক ভিটে, যে পৈতৃক ভিটেতে আমি হুগলি জেলায় ছিলাম দীর্ঘ 13 বছর, ওখানেও এইভাবে রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমার সৌভাগ্য হয়েছিল ওনার জন্মভিটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটে হুগলি জেলার দিগসু গ্রামে আমি নিজে গেছি, সেই বাড়ি আমি পরিদর্শন করে এসেছি। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহামানব, মহাপুরুষ, ভগবানের আর এক রূপ বলে ওনাকে বিনম্র শ্রদ্ধায় 100 কোটি প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্যে বিরাম দিচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, লৌহ প্রণাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।